এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। সেই বড় খবর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এসআইআর আবহ রয়েছে এবং এসআইআর এর কাজ চলছে এবং এসআইআর এ কিভাবে কোথায় কি তালিকা প্রকাশ হচ্ছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কারণ ইতিমধ্যে কিন্তু বেশ কিছু মৃত ভোটারের নাম পৌঁছে যাবে এবং আপনাদেরকে জানানো হয়েছিল যে 9 ডিসেম্বর রাজ্যে খসড়া তালিকা প্রকাশের দিন ছিল, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্যে পিছলো খসড়া তালিকা প্রকাশের দিন। রাজ্যে পিছলো খসড়া তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। খবর কমিশন সূত্রে, অর্থাৎ 7 দিন পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোথাও এই মুহূর্তে বারবার বিএলওদের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল, যে আবেদন তারা করছিলেন যে তারা নির্দিষ্ট সময় কাজ শেষ করতে পারছেন না বিভিন্ন কারণে, সেই কারণেই কি খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হলো। কারণ 9 ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু তার পরিবর্তে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবতী। 7 দিন খসড়া তালিকা প্রকাশের পিছনে কারণটা কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কারণ বিএলওদের বারবার অভিযোগ আমরা শুনিয়েছি, তুমি বলেছো যে কিভাবে তারা বলেছেন যে নির্দিষ্ট সময় তারা কাজ শেষ করতে পারছেন না। সম্ভবত সারা দেশ থেকেই এই ধরনের আবেদন এসেছিল এবং শেষ শীর্ষ আদালতে যে শুনানি চলছিল সেই শুনানিতে এটা বলা হয়েছিল যে তামিলনাড়ুতে, কেরালাতে ভয়ঙ্কর বৃষ্টি এবং বন্যা চলছে, সেখানে বিএলওরা কাজ করতে পারছেন না। বিশেষত ডিজিটাইজেশনের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হচ্ছিল। তাই এই খসড়া প্রকাশের সময়টা যাতে বাড়ানো হয় তার আবেদন জানানো হয়েছিল 4টি রাজ্য থেকে। আজকের ইসিআই বিশেষভাবে নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে জানানো হয়েছে 12টা যে রাজ্য, সেই 12টা রাজ্যতেই এই খসড়া তালিকা প্রকাশের দিন, যেটা ছিল 9 তারিখ, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 7 দিন, বেড়ে দাঁড়াচ্ছে 16 তারিখ। অর্থাৎ 16 তারিখ শেষ ডেট হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল। যেহেতু ড্রাফট ইলেকটোরাল রোল পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নোটিশ ফেজ যেটা ছিল সেটা পরবর্তী এনুমারেশন ফর্ম, ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন, যদি কারোর কোনো অবজেকশন থেকে থাকে, সেটা পিছিয়ে দাঁড়াচ্ছে 7 তারিখ পর্যন্ত। একই সঙ্গে বাদবাকি ক্ষেত্রে ফাইনাল পাবলিকেশন, যেটা পরবর্তী সময় ছিল ফেব্রুয়ারি মাসে 7 তারিখে, সেটাও 7 দিন পিছোচ্ছে 14 তারিখ শনিবার, 14ই ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল। সাধারণভাবে শর্মিষ্ঠা, ভোটের ক্ষেত্রেও যদি কোনো ডেট পিছোয়, সেটা নমিনেশন থেকে আরম্ভ করে ফাইনাল উইথড্রল, সেক্ষেত্রে গোটা ভোটের যেরকম ভাবে দিন পিছিয়ে যায়, ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে, যেহেতু খসড়া তালিকা প্রকাশের দিনটা 7 দিন পিছিয়ে দেওয়া হলো, তাই এক্ষেত্রে গোটা প্রসেসটাই শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ কিছুটা হলেও, অর্থাৎ শ্রাবন্তী, এই যে আমরা এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি দেখাচ্ছি, এখানে দেখছি প্রত্যেকটা, তুমিও যেমনটা বলছিলে যে প্রত্যেকটা ডেটই 7 দিন করে পিছিয়ে গেল। মানে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে শেষ দিন ছিল সেটাও 7 দিন পিছিয়ে দেওয়া হলো। মানে সেটা এখন হচ্ছে 11ই ডিসেম্বর, তাই তো? তুমি যদি এই দিনগুলো আরো একবার আমাদেরকে বলো, কারণ অনেক দর্শক রয়েছেন তারা একটু চিন্তায় রয়েছে, তুমি যদি প্রত্যেকটা দিনের উল্লেখ করে দাও যে এনুমারেশন বা ডিজিটাইজড হওয়া বা এই খসড়া তালিকা প্রকাশ শেষ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনালি কোন কোন ডেটগুলো হলো? দেখো, কমিশন যেটা রিভাইজ শিডিউল করেছে, সেটা এনিমারেশন পিরিয়ডটা দেওয়া হচ্ছে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার থাকছে। রেশনালাইজেশন অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট যেটা থাকছে পুলিশ স্টেশনে, সেটাও 11 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বেশ। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল, যেটা তারিখ ছিল হচ্ছে 9 তারিখ, 9 ডিসেম্বর পর্যন্ত, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 16 তারিখ, অর্থাৎ 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফাইনাল রোল পাবলিকেশন, যেটা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ছিল, সেটাও 7 দিন পিছিয়ে 14 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএলওদের যে চাপ ছিল যে এর মধ্যেই আর কটা দিন মাত্র বাকি রয়েছে, তার মধ্যে এনুমারেশন ফর্ম এবং ডিজিটাইজেশনের প্রক্রিয়া রয়েছে, এই সমস্ত বিষয় হয়তো মাথায় রাখা হয়েছে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। ভীষণ গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে এবং সবথেকে বড় খবর এটা বলা যেতেই পারে, কারণ প্রত্যেকেই চিন্তায় ছিলাম যে সত্যি কত দিনের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। অনেকে রয়েছেন, অনেক সমস্যা ছিল বা বাইরে ছিলেন, তারাও একটা মানে নিজের জায়গা ফিরে আসার তাগিদ রয়েছে, কারণ এনুমারেশন ফর্ম তাদের জমা দিতে হবে। এই মুহূর্তে আরো বেশ কিছু
এই মুহূর্তে আরো বেশ কিছু আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আমাকে জানাবেন আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে। সুমন, আমরা সেই বিজ্ঞপ্তি দেখাচ্ছি যে প্রত্যেকটা দিনই কিন্তু 7 দিন করে পিছিয়ে গেল। সেই এনুমারেশন ফর্ম জমা দেওয়া হোক, ডিজিটাইজের কাজ হোক বা খসড়া তালিকা প্রকাশের হোক, প্রত্যেকটা 7 দিন করে পিছিয়ে গেল, এবং শুধুমাত্র আমার রাজ্য না, প্রত্যেকটা রাজ্যে। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, পুরোপুরি বলা হয়েছে যে 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার পর্যন্ত এই এনিউমারেশন পিরিয়ডটা বাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এনিউমারেশনের কাজকর্ম হবে। তারপরে বলা হচ্ছে পোলিং স্টেশনগুলোর যে র্যাশনালাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট ওটা চলবে সেই 11ই ডিসেম্বর পর্যন্ত। আপডেট করা যাবে 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। তারপর 16ই ডিসেম্বর মঙ্গলবার এই খসড়া তালিকা প্রকাশ হবে, এবং 16 তারিখ থেকে 15ই জানুয়ারি, 16 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অভাব অভিযোগ সেগুলো কিন্তু লিপিবদ্ধ করা হবে কমিশনের কাছে। তারপর এই নোটিশ ফেজটা চলবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং একেবারে শেষে 14ই ফেব্রুয়ারি শনিবার 2026 সালের সেদিন কিন্তু এই খসড়া তালিকার পরবর্তীকালীন মানে একেবারে ফাইনাল লিস্ট যেটা বলা হয় সেটা 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ একেবারে সাধারণ মানুষের বোঝার জন্য, মানে আমাদের বোঝার জন্য, ভোটাররা যারা রয়েছে তাদের বোঝার জন্য একটা বিষয় বলা যেতে পারে যে তারিখটা আপনারা জানছিলেন যে 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপনাদেরকে জমা দিতে হবে, কিন্তু সেই সময়টা বাড়িয়ে দিয়ে 11ই ডিসেম্বর করা হলো। অর্থাৎ 7 দিন আরও সময় আপনাদের হাতে রয়েছে এবং বিএলওদের হাতেও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। এই সার্বিকভাবে প্রথম থেকে অনেক আগে থেকেই বারবার বিএলওদের কথা আমরা শুনছিলাম, এবং অনেক ভোটার তারা যথেষ্ট উদ্বেগে ছিলেন, চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত 7 দিন পিছিয়ে দেওয়া হলো। এই বিষয়টাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এবং স্বাভাবিকভাবে এই বারবার অভিযোগ আসা, একটা রাজ্য নয় বারবার সমস্ত রাজ্য থেকে অভিযোগ আসার পরে কি এই সিদ্ধান্তটা নেওয়া হলো? অনেকাংশে তাই, কারণ এর মধ্যে যদি তুমি দেখো গোটা প্রক্রিয়া, অর্থাৎ এক কথায় বলা যায় গোটা এসআইআর প্রক্রিয়া আরো 7 দিন বেশি সময় পেল। সেটা যেটা তুমি এতক্ষণ বললে, সুমন যেটা বললো, যে এনুমারেশন ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে হোক, খসড়া তালিকা প্রকাশ করা থেকে শুরু করে হোক, বা একদম শেষ ফাইনাল যে রোল অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ করা, সামগ্রিক এসআইআর প্রক্রিয়া 7 দিন বেশি সময় দেওয়া হলো। যেটা বারে বারে এই দাবিটাই কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আসছিল। আমরা দেখেছি যে খালি এ রাজ্যে বিএলও মৃত্যুর ঘটনা ঘটেছে এমন নয়, এই চাপের অভিযোগ কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে বা গুজরাট, কেরলের মতো রাজ্যেও ঘটনা ঘটেছে, বিএলও মৃত্যুর ঘটনা ঘটেছে, বা বিএলওরা প্রচন্ড চাপে রয়েছেন, এই অভিযোগটা উঠেছে। আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিতে পারি, জয়পুর থেকে অর্থাৎ রাজস্থান থেকে যে শিক্ষকরা বিএলও কাজের সঙ্গে যুক্ত, সেই শিক্ষক সংগঠন যেটা বলা হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন, তারাও থেকে চিঠি দিয়ে জানিয়েছিল যে প্রচন্ড চাপের কথা, এবং এই গোটা এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরেকটু বৃদ্ধি করা হোক এই দাবি জানানো হয়েছিল। এবং সেখান থেকে এটা বলা যেতে পারে যে সিইসি গোটা দেশের পরিস্থিতি, অর্থাৎ 12টা রাজ্যে যেখানে যেখানে এই এসআইআর প্রক্রিয়া চলছে, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে এই 7 দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটা যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত হিসেবে দেখা যায় একরকম, তার পাশাপাশি আমরা জানি যে আমাদের রাজ্য, ভারতের অন্যান্য সমস্ত রাজ্য, বিশেষ করে আমাদের রাজ্যে এই এসআইআর নিয়ে একটা রাজনৈতিক দড়িটানাটানি চলছে। শাসক তৃণমূল বারবার দাবি করছে যে এত অল্প সময়ের মধ্যে এটা হওয়া সম্ভব নয়, তারাও হয় স্থগিত বা এই গোটা প্রক্রিয়ার জন্য সময় আরো বাড়ানোর দাবি করেছেন। সেখান থেকে তাদের কাছে কিন্তু এটা একটা বড় রাজনৈতিক জয় হিসেবে তারা ব্যাখ্যা করতে পারবেন, কারণ তারা বারবারই প্রথম থেকেই বলছিলেন যে এই যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটা বাস্তবসম্মত নয়, অপরিকল্পিত, এবং সেই কারণে পরপর বিএলওদের মৃত্যু হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই 7 দিন সময়সীমা বাড়িয়ে কোথাও সার্বিক যে বিতর্কটা তৈরি হচ্ছিল, সেই বিতর্কে আপাতত কমিশনের দিক থেকেও একটা পদক্ষেপ করে সেটাকে কোথাও একটা থামানোর চেষ্টা, এটাও এই হিসেবেও কিন্তু ব্যক্ত করা যায়। একদম আপাতত তুমি সঙ্গে থাকো সিজার। অর্থাৎ গোটা পদ্ধতি 7 দিন পিছিয়ে গেল। এসআইআর এর গোটা পদ্ধতি, মানে সেটা এনুমারেশন হোক, ডিজিটাইজ হোক বা খসড়া তালিকা প্রকাশ হোক, সেই পুরো বিষয়টাই 7 দিন করে পিছিয়ে গেল। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কাছে একটা বিষয়, আপনারা প্রথম থেকেই অভিযোগ করছিলেন
এসআইআর এর পদ্ধতি নিয়ে এবং এসআইআর করার সময়সীমা নিয়ে আপনারা অভিযোগ জানিয়েছিলেন যে এই সংক্ষিপ্ত সময়ে এসআইআর করা সম্ভব নয়। ঠিক সেই সময় দেখুন 7 দিন করে প্রত্যেকটা পদ্ধতি পিছিয়ে গেল। আপনারা কি এই বিষয়টা আপনাদের দিকে জয় দেখছেন? দেখুন, জয় পরাজয়ের হিসেব তো এখানে করা উচিত নয়। মানুষের অধিকারের প্রশ্ন, গণতন্ত্রকে শক্তিশালী বানানোর প্রশ্ন। সেখানে নানাভাবে আমাদের ইলেকশন কমিশন বিজেপির কথা শুনে চলছিল, তার জন্যে চূড়ান্ত প্রস্তুতিহীনতা, প্রস্তুতির অভাব এবং হঠকারী সিদ্ধান্ত, সেটাই পরিলক্ষিত হয়েছে, সেটাই প্রমাণ হয়েছে। আগে পিছু না ভেবে শুধু গায়ের জোরে এসআইআর করব বিজেপি বলেছে বলে এই মনোভাব ইলেকশন কমিশনের বাঞ্ছনীয় ছিল না। সেই জন্যই আজকে দেখুন পদে পদে তাদেরকে তাদের নিজেদের তৈরি যে মানে নির্ঘণ্ট, সেটাকে বদলাতে হচ্ছে। আজকে তো আরো খারাপ বা ভালো যাই হোক 7 দিন করে সব পেছিয়ে দিতে হলো। এই পেছিয়ে দেওয়ার পরেও তারা কতখানি করতে পারবে তাদের সন্দেহ আছে। কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে আমি জানাবো যে এর মাঝখান থেকে 35 জনের প্রাণ চলে গেল পশ্চিমবঙ্গে। সেই প্রাণের হিসেব কে দেবে? ইলেকশন কমিশনকে দায়বদ্ধতা দেবে এই 35টা প্রাণ চলে যাওয়ার? এটা বোধহয় ইলেকশন কমিশন কখনোই এইটাকে ফেরত দিতে পারবে না। এই রক্তের দাগ কোনোদিন ইলেকশন কমিশনের হাত থেকে বুঝবে না। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং আমরা এই নিয়েই কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন? যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে, যেমন একজন মহিলার অভিযোগ উঠলো যে তিনি নাকি সুসাইড করেছেন, পরে দেখা গেল তিনি কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন। তো আপনি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে যদি কাজ দেন তাহলে পরে তো তারা চাপে পড়বেই, কারণ তো তাদের কন্ট্রাকচুয়াল যে জবের নিয়ম অনুসারে তাদের কাজ অল্প হওয়ার কথা। তো চাপ, তাদের তো অভ্যেস নেই চাপ সামলানোর। অথচ একজন বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গজন যাদেরকে বলি, সেই রকমের ক্যান্ডিডেট বিএলও, তিনি কমপ্লিট করে নিচ্ছেন।